আমার মুর্শিদ কেবলাজান হজরতে বাটপার বহুরূপী তাহাজ্জুতি কাকার বহুরূপী কাজ কারবার। কাকায় কখনো বা খানকায় দরবার শরীফে বৈশা তার ভক্ত আশেকান জাকেরান মুরিদানের সুম্মাসাটি গ্রহণ করে এইভাবে। বাবা তোমার দরবারে সব পাগল বাবা তোমার দরবারে সব পাগল অনেক পাগল দিয়ে মিলাই ফেললা অনেক পাগল দিয়ে মিলাই ফেললা। আবার কখনো রাজনৈতিক প্রোগ্রামে যায়া তার মুরিদানের কাছ থেকে আমিন ভাই স্লোগান শোনে এইভাবে। গরদানি মনে হয় একটু কম হচ্ছে আমাদের। ফোন দিয়ে বরণ করে নেবেন আমাদের খুলনা বিভাগীয় সংগঠক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। আবার কখনো জুম মিটিং এ ঢুকিয়া মানুষের অভিশাপ দেয় এইভাবে। তো আমি কি তারে এভাবে ছেড়ে দেব? কোনদিন না। আমি আল্লাহর কাছে হইলো তারে করব, অভিশাপ দিয়ে যাব। আমি যেন আমার জীবদ্দশায় এই আশরাফুল আমিনের পঙ্গুত্ব দেখে যেতে পারি এবং প্রতিবন্ধিতা দেখে যেতে পারি, যে সে নির্বাক হয় এবং সে যেন কথা ভাষা হারায় ফেলে। আমি আল্লাহর কাছে এটা আবদার করে গেলাম, আল্লাহ যেন আমার এই দোয়া কবুল করে। আমি তাহাজ্জুদের নামাজে বসলেও কিন্তু আমি আল্লাহর কাছে দিই, ওর অভিশাপ দিই, আমার এটা চলে আসে। তো কাকার এই অভিশাপের দোয়া দেখা আমার আরেকটা দোয়ার কথা মনে পড়তেছে। এই যে এই দোয়া, জয় উঠিয়ে দিয়ে আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ শেষ করছি। যাই হোক, আজকের মূল আলাপে আসি। আজকে আমার কাকার আরেকটা বাটপারি আপনাগুলোকে শেয়ার করব। কাকায় গত 12 বছর ধইরা 45 লাখ মানুষের আবেগের সাথে কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করছে আজকে সেটা দেখবেন, বুঝতে পারবেন এই বাটপার কত বড় মাপের ধান্দাবাজ এবং কত বড় মাপের ধোকাবাজ। তো কিভাবে সে 45 লাখ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলতেছি খারাপ। মূলত 2012 সালেই কিন্তু আয় জামিন পাওয়া যাইত, কিন্তু সে পরিকল্পিতভাবে তার এই নিজের জামিন নিজেই বাতিল করাইছে, আবেদনই করে নাই। আর এইভাবেই হয় এই জামিন নিয়ে 12টা বছর জামিন নাটক করছে আর টাকা টুকা কালেকশন করছে আর ধান্দাবাজি করছে। আপনারা তো জানেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না। তো চলেন আজকে এই রকম কাকার এই বাটপারির এই দলিলাদি, একটা গোপন দলিলাদি আজকে শেয়ার করবো। অনেকেই দেখছেন, আবার আজকে এটা ডিটেইল আসেন আমরা আলোচনা করি। এই বাটপারে যে তার জামিন আবেদনটাই না কইরা তার আবেদনটা উইথড্র করে নিছে, আদালতে সাবমিটই করে নাই সেই 2012 সালে। আজকে আসেন ওইটা আমরা দেখবো, চলেন দেখি। দেখেন, ইন দ্য সুপ্রিম কোর্ট of Bangladesh, High Court Division, Criminal Miscellaneous Jurisdiction, dated 13th day of December 2012, মানে 2012 সালের ডিসেম্বরের 13 তারিখের ঘটনা। প্রেজেন্ট মিস্টার জাস্টিস এম এনায়েতুর রহিম অ্যান্ড মিস্টার জাস্টিস মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী। Criminal Miscellaneous Case Nong 45457 of 2012, arising out of Kolabagan Police Station, Case Nong 33, dated 31 July 2012, corresponding to GR Nong 125 of 2012, now pending in the Court of Chief Metropolitan Magistrate, Dhaka. এবার দেখেন, in the manner of এক মোহাম্মদ রফিকুল আমিন, son of late মোহাম্মদ রুহুল আমিন,
ফর্মার প্রেসিডেন্ট ডিএমসিএসএল, মানে ডিএমসিএসএল এর সভাপতি। 38 কাকরাইল, ফার্স্ট ফ্লোর, ঢাকা, অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ডেস্টিনি 2000 লিমিটেড। হেড অফিস নাসির টাওয়ার, বীর উত্তম সিআর দত্ত রোড, পান্থপথ, ঢাকা। 2 মোহাম্মদ হোসেন, সন অফ লেট আবুল হোসেন, চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড অ্যান্ড ডিএমসিএসএল। 38 কাকরাইল, ফার্স্ট ফ্লোর, ঢাকা, হেড অফিস নাসির টাওয়ার, বীর উত্তম সিআর দত্ত রোড, পান্থপথ, ঢাকা। আচ্ছা, গেল এটা। এখানে দেখেন এই যে অ্যাকিউজড পিটিশনার্স ইন জেল হাজত, মানে জেলে আছে, ওই যে বাটপাড়ের কথা বলতেছে আর কি। ভার্সেস দ্য স্টেট, রাষ্ট্র, মানে রাষ্ট্র হলো, রাষ্ট্র বনাম এই যে বাটপার আবেদন করছে যে, তো রাষ্ট্র হলো অপোজিট পার্টি। তো রাষ্ট্রের পক্ষে এখানে কে আছে? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যান্টি করাপশন কমিশন, সেগুনবাগিচা, শাহবাগ, ঢাকা। আর বাটপারের পক্ষে আছে কে? মিস্টার আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার, ওই যে পিটিশনারের পক্ষে আর কি। আর রাষ্ট্রের পক্ষে কারা কারা আছে দেখেন, মিস্টার মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল, এমএইচ সর্দার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, গাজী এমডি মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এবং মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর দ্য স্টেট, মানে রাষ্ট্রের পক্ষে। এই যে দেখেন 13ই ডিসেম্বর 2012, মানে 13ই ডিসেম্বর 2012-র ঘটনা এটা। This is an application under Section 498 of the Code of Criminal Procedure for enlarging the accused petitioners on bail in Kolabagan Police Station, case nang 32, dated 31 July 2012, Anti-Corruption Commission, GR nong 124 of 2012, an offence under Section 42 of the Prevention of Money Laundering Act 2009, along with Section 423 of the Prevention of Money Laundering Act 2012, pending before the Learned Chief Metropolitan Magistrate Court, ঢাকা। মানে এখানে বিষয়টা বলা হয়েছে যে এটা একটা জামিনের আবেদন, 498 ধারা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের এই ধারায় এই আবেদনটা করা হয়েছে, যেটার মামলা নং 32, কলাবাগান থানা, 31 জুলাই 2012, দুর্নীতি দমন কমিশনের মামলা এটা। জিআর নং 124, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2009-এর আওতায় এই মামলাটার ক্ষেত্রে এই জামিনের আবেদনের বিষয়টা পেন্ডিং আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকাতে, এটা বলা হয়েছে এখানে। তো আসেন এবার আর একটু সামনে যাই। হিয়ার Mr. Abdul Basit Mojumdar, the learned advocate of the petitioner, Mr. Mahbub Alam, the learned Attorney General on behalf of the state, Mr. Khurshid Alam Khan and Nahid Mahtab, the learned advocate on behalf of the Anti-Corruption Commission. মানে আব্দুল বাসেত মজুমদার, দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার, মানে বাটপারের উকিলের কি। তারপর মিস্টার মাহবুবে আলম, দ্য লার্নেড অ্যাটর্নি জেনারেল অন বিহাফ অফ দ্য স্টেট, মানে রাষ্ট্রের পক্ষে মিস্টার মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল। আর খুরশিদ আলম খান এবং নাহিদ মাহতাব, অ্যান্টি করাপশন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের পক্ষে উকিল। তো আসেন আর একটু সামনে যাই। We have also pursued the relevant papers annexed with the applicant and supplementary affidavit filed by the petitioner. When the matter was taken up for order, Mr. Abdul Basit Mojumdar, the learned advocate of the petitioner, frankly submits that his client instructed him not to press this application at this stage. খেয়াল করেন এখানে কি বলা হয়েছে, মানে ওনারা বলতেছেন যে আমরা প্রাসঙ্গিক কাগজপত্র সংযোজিত করে এই আবেদনটা ওই পিটিশনারের হলফনামা, ওই যে অ্যাফিডেভিট সহ পিটিশনারের হলফনামা সহ যখন এটা আদালতে শুনানি বা অর্ডারের জন্য উপস্থাপিত হওয়ার কথা, ঠিক তখনই ওই যে পিটিশনার, ওই যে বাটপারের যেই উকিল, মানে ওই উকিল বলতেছে যে আব্দুল বাসেত মজুমদার, উনি বলতেছে দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার ফ্র্যাঙ্কলি সাবমিটস দ্যাট হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম নট টু প্রেস দিস অ্যাপ্লিকেশন এট দিস স্টেজ। মানে ওই যে পিটিশনার, ওই বাটপারে তার আইনজীবীকে বলছে যে এই মুহূর্তে এই আবেদনটা আদালতে সাবমিট করার দরকার নাই। মানে এই যে হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম,
মানে যে বাটপার তার আইনজীবীকে নির্দেশনা দিছে যে এই মুহূর্তে আবেদনটা আদালতে সাবমিট করার দরকার নাই। খেয়াল করে দেখেন কত বড় বাটপার, জামিনের আবেদনটাই সাবমিট করতে নিষেধ করছে তার আইনজীবীকে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, দেখতে পারছেন? মানে হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম নট টু প্রেস দিস অ্যাপ্লিকেশন এট দিস স্টেজ। এই হলো অবস্থা। যাই হোক, এরপরে কি আছে দেখেন, ইন ভিউ অফ দ্য অ্যাবভ সাবমিশন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার দ্য অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ইজ বিইং নট প্রেসড। মানে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা সাবমিটই করা হয় নাই, সেহেতু এই আবেদনটা রিজেক্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। এই কথাটা এখানে বলা হয়েছে, মানে জামিনের আবেদনটা সাবমিটই করে নাই। কমিউনিকেট দিস অর্ডার টু দ্য কোর্ট কনসার্ন অ্যাট ওয়ান্স, মানে এই আদেশ অবিলম্বে বাস্তবায়িত হবে। এম এনায়েতুর রহিম, এম আকরাম হোসেন চৌধুরী। প্রত্যায়িত অবিকল প্রতিলিপি, সহকারী রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, 1872 সনের 1 নং আইনের 76 ধারা মতে ক্ষমতাপ্রাপ্ত। দেখেন 27 ডিসেম্বর 2012 ঘটনা। এটা কি পরিমাণ বাটপারি বুঝতে পারছেন? মানে আবেদনটা আদালতে সাবমিট করার ক্ষেত্রে ওই বাটপার তার আইনজীবীকে নিষেধ করছে যে আদালতে যেন এটা সাবমিট করা না হয়। এই হলো বাটপারের বাটপারি, বুঝেন এবার। এইবার দেখছেন তো কত বড় বাটপার হয়। ওই আবেদনটা আদালতে সাবমিট না করে তার উকিল দিয়ে আবেদনটা উইথড্র করে নিছে। আবার দেখেন, when the matter was taken up for order, Mr. Abdul Basit Mojumdar, the learned advocate of the petitioner, frankly submits that his client instructed him not to press this application at this stage. খেয়াল করেন এখানে কি বলা হয়েছে, মানে ওনারা বলতেছেন যে আমরা প্রাসঙ্গিক কাগজপত্র সংযোজিত করে এই আবেদনটা ওই পিটিশনারের হলফনামা, ওই যে অ্যাফিডেভিট সহ পিটিশনারের হলফনামা সহ যখন এটা আদালতে শুনানি বা অর্ডারের জন্য উপস্থাপিত হওয়ার কথা, ঠিক তখনই ওই যে পিটিশনার, ওই যে বাটপারের যেই উকিল, মানে ওই উকিল বলতেছে যে আব্দুল বাসেত মজুমদার, উনি বলতেছে দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার ফ্র্যাঙ্কলি সাবমিটস দ্যাট হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম নট টু প্রেস দিস অ্যাপ্লিকেশন এট দিস স্টেজ। মানে ওই যে পিটিশনার, ওই বাটপারে তার আইনজীবীকে বলছে যে এই মুহূর্তে এই আবেদনটা আদালতে সাবমিট করার দরকার নাই। মানে যে হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম, মানে যে বাটপার তার আইনজীবীকে নির্দেশনা দিছে যে এই মুহূর্তে আবেদনটা আদালতে সাবমিট করার দরকার নাই। খেয়াল করে দেখেন কত বড় বাটপার, জামিনের আবেদনটাই সাবমিট করতে নিষেধ করছে তার আইনজীবীকে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, দেখতে পারছেন? মানে হিজ ক্লায়েন্ট ইনস্ট্রাক্টেড হিম নট টু প্রেস দিস অ্যাপ্লিকেশন এট দিস স্টেজ। এই হলো অবস্থা। যাই হোক, এরপরে কি আছে দেখেন, ইন ভিউ অফ দ্য অ্যাবভ সাবমিশন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার দ্য অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ইজ বিইং নট প্রেসড। মানে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা সাবমিটই করা হয় নাই, সেহেতু এই আবেদনটা রিজেক্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। এই কথাটা এখানে বলা হয়েছে, মানে জামিনের আবেদনটা সাবমিটই করে নাই। কমিউনিকেট দিস অর্ডার টু দ্য কোর্ট কনসার্ন অ্যাট ওয়ান্স, মানে এই আদেশ অবিলম্বে বাস্তবায়িত হবে। এম এনায়েতুর রহিম, এম আকরাম হোসেন চৌধুরী। প্রত্যায়িত অবিকল প্রতিলিপি, সহকারী রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, 1872 সনের 1 নং আইনের 76 ধারা মতে ক্ষমতাপ্রাপ্ত। দেখেন 27 ডিসেম্বর 2012 ঘটনা। এটা কি পরিমাণ বাটপারি বুঝতে পারছেন? মানে আবেদনটা আদালতে সাবমিট করার ক্ষেত্রে ওই বাটপার তার আইনজীবীকে নিষেধ করছে যে আদালতে যেন এটা সাবমিট করা না হয়। এই হলো বাটপারের বাটপারি, বুঝেন এবার। বুঝছেন তো কত বড় বাটপার হয়? তো কইতে পারেন যে ভাই এটা আবার কিভাবে সম্ভব? নিজের জামিন কি কেউ নিজে বাতিল করে? করে 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 বিলাই কি আর কম চোদনে কাছে উঠে? করে করে কখন করে আসেন আলোচনা করলেই বুঝবেন। ওই দেখছে যে এই মুহূর্তে, মানে 12 সালের কথা আর কি, যে হ্যাঁ যদি বাইর হয় তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, সম্পত্তি সব জব্দ, আবার বিনিয়োগকারীর প্রেসার তো আছেই। বিপরীতে জেলে থাকলে কারো টাকা তো ফেরত দেওয়া লাগতেছেই না, উল্টা জামিনের কথা কি মানুষের কাছ থেকে টাকা উঠেন যাইতেছে এবং মানুষের টাকা দিতেছেও। এই তো এই মজা পেয়ে গেছে যে বাহ ভালোই তো টাকা ঢুকে, তো ভালোই ধান্দা হয়, এই যে মজা পেয়ে গেছে।
মানে ওই দেখছে যে আরে 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই 12 বছর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা 14-16 ঘন্টা কাজ কইরা প্রতি মাসে যা টাকা টুকা ইনকাম করছে, জেলে বৈশা তো মাসে তার চেয়ে বেশি ধান্দাবাদি হইতাছে, তাও আবার কি কোনো পরিশ্রম ছাড়া, এই তো মজা পেয়ে গেছে, বুঝতে পারছেন? অথচ দেখেন 45 লাখ মানুষের রুটি রুজি নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। ওই 12 সাল 13 সাল 14 সালের কথা খেয়াল করেন, লাখ লাখ মানুষ কর্মহীন হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। ওই যদি মানুষের বাচ্চা হইতো তাইলে যে সকল শেয়ার হোল্ডারদের নামে মামলা নাই ওগরে দিয়া বোর্ড গঠন কইরা ডেস্টিনির ব্যবসাটা কিন্তু চালাইতে পারতো। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাকে দেখাইছি যে যাগো নামে মামলা নাই ওগরে দিয়া বোর্ড গঠন করে আবেদন করলে কিন্তু এমএলএম এর লাইসেন্সটা ডেস্টিনি পেয়ে যেত, কিন্তু ওই তো করে নাই। অথচ এই কাজটা করলে বোর্ডও গঠন হয়ে যেত, ডেস্টিনির কার্যক্রম স্বাভাবিকভাবে চলতো, কিন্তু ওই এটা না কইরা কোরাম কইরা সমস্ত কার্যক্রম বন্ধ কইরা রাইখা একদিকে টাকা টোকা কালেকশন করছে আর আরেকদিকে অপেক্ষা করছে যে ডিস্ট্রিবিউটররা কখন ডেস্টিনির কথা ভুলা যায়, আর ডিস্ট্রিবিউটররা ডেস্টিনির কথা আস্তে আস্তে ভুলে যাব। এইবার হয় ওর মতো কইরা যা খুশি তাই করব। তারই ধারাবাহিকতায় ধীরে 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 একটা সময় যখন মানুষ আস্তে আস্তে টাকা কালেকশন হইতে 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 একটা নির্দিষ্ট গোষ্ঠীরে সে তার দলে নিয়ে নিল, আর সিংহভাগ বিনিয়োগকারী কিন্তু ডেস্টিনির মাঠ থেকে সরে গেল। সিনিয়ররা, ডায়মন্ডরা, পিএইচডিরা এই হয়ে গেল মাঠ খালি। এইবার সে শুরু করলো যেগুলার কাছ থেকে টাকা নিছে এদেরকে দিয়ে এবার সে ডেস্টিনি বিলুপ্তির অংশ হিসেবে 17-18 সালের দিকে শুরু করলো D2K অ্যাসোসিয়েটস, বুঝতে পারছেন? তো আল্লাহর কি কুদরত, 2018 সালে তলবি সভার মাধ্যমে পরবর্তীতে 20 সালে বোর্ড গঠন হয়ে গেল। তারপরেও সে কিন্তু তলবি সভার বিরুদ্ধে বিরোধিতা করতেই থাকলো, তার শয়তানি কিন্তু বন্ধ হয় নাই। এরপরে সে এই বোর্ডের বিরুদ্ধে আপিল করার পরে ওই যে তার বাটপার, যে তার একটা দালাল বাটপার আছে সিরামনির, ওটা দেওয়া যখন কোর্টে আপিল করাইলো তখন কোর্ট সুমোটো রুল জারি করে 173/22 রায় দিল। এই 173/22 রায়ের পরেও এই বাটপার কিন্তু একের পর এক ঝামেলা কিন্তু করেই গেছে। সর্বশেষ আপনারা দেখছেন স্বাক্ষর জালিয়াতি কইরা প্রশান্ত ভূষণ বড়ুয়ারে সরাইতে যায় কিন্তু আদালতে একদম প্রমাণিতভাবে এখন কিন্তু এই বাটপার প্রমাণিত বাটপার হয়ে গেছে। এই হলো তার ফিরিস্তি, এই হলো তার ফিরিস্তি। 45 লক্ষ মানুষের আবেগ নিয়ে আসে 12 বছর ধরে খেলছে, 45 লক্ষ মানুষের কর্ম নিয়ে আসে 12 বছর খেলছে, 45 লক্ষ মানুষের জীবন জীবিকা নিয়ে আসে 12 বছর খেলছে, 45 লক্ষ মানুষের আবেগ, অনুভূতি, রাগ, মান, অভিমান এইসব নিয়ে আসে 12 বছর খেলছে। এই বাটপারের কোনো ক্ষমা নাই। ভুলের ক্ষমা আছে কিন্তু গাদ্দারির কোনো ক্ষমা নাই। ডেস্টিনির 45 লক্ষ মানুষের সাথে গাদ্দারি করছে এই বাটপার। 2012 সালের পর থেকে শুরু করে এই পর্যন্ত ডেস্টিনির নামে অ্যাকচুয়ালি কোনো মামলা ছিল না, কিন্তু সে সবসময় একটা ট্যাবলেট গেলেছে সবাইরে, এই যে কইছে আমি বের না হইলে এমএলএম হবে না, আমি বের না হইলে এমএলএম হবে না, হে বের না হইলে বলে এমএলএম হইব না। বাইর হওয়ার পরেও একটা প্রেস কনফারেন্সে এই কথা কইছে, শোনেন। আমার কাছে বিনিয়োগকারীদের একটা অংশ আসছে, আইসা বলছে যে যেহেতু এমএলএম কোম্পানি বন্ধ আছে, আমাদের কোথাও চাকরি হয় না, কাজ হয় না, আমরা কিছু করে খেতে চাই। তখন আমি বলেছি দেখো তোমরা কোনোদিন এমএলএম কোম্পানি করতে পারবে না যতক্ষণ না আমি বের হতে পারি। দেখেন কি কয়, তোমরা কখনো এমএলএম করতে পারবা না যতক্ষণ না আমি বের হইতে পারি। মানে ওই ওরে কে কইছে ওই বের না হইতে পারলে এমএলএম আমরা করতে পারবো না? ওই কি গাইবি জানে? কত বড় বাটপার দেখেন। একদিকে কি করছে, আবেদনটারে উইথড্র করে সেই 12-13 সালের দিকে জামিনের আবেদনটাই উইথড্র করে রাখছে, আবেদনই করে নাই, মানে বের হইব না। আবার আরেকদিকে এখন বয়ান ঝাড়ে যে আমি বের হওয়ার আগ পর্যন্ত তোমরা কেউ করতে পারবা না এমএলএম। কত বড় বাটপার! তো এই বাটপারের বিরুদ্ধে আবার কথা বলে যাগো গায়ে লাগে, তোরা যায় ওই বাটপারের তলাচাট, ওই বাটপারের 45 লাখ মানুষের সাথে যে গাদ্দারি করছে এই গাদ্দারের তলাচাটার সময় আমগো নাই। তোরা যায় আবার ভোগাচাট বাইঞ্চত, তোরা গাদ্দার, তোকে বাপে গাদ্দার। 45 লাখ মানুষের সাথে তোরা গাদ্দারি করছস 12টা বছর। মানুষরে আর বোকা বানাইতে পারবি না, সবাই কিন্তু এখন বুঝা ফেলাইছে তোকে বাটপারি। ভালো হইয়া যা কাকা, ভালো হইয়া যান, আপনিও ভালো হইয়া যান। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। ওই যে আদালতে কিন্তু স্বাক্ষর জালিয়া থেকে কট খেয়া কিন্তু আদালতে উষ্টা খাইছেন, পাবলিকের উষ্টা এখনো শুরু হয় নাই কইলাম, ভালো হইয়া যান। তো ভাইজানেরা, এত কিছুর পরেও এরপরেও যদি আপনারা এরা যদি এখনো না চিনেন তাইলে আর কিছু করার নাই, খান যে গোমারা খান, আমগো কি। পরে চিনতে ভুল করেন না। একটা কথা মনে রাখেন, ডেস্টিনির মূল সমস্যা এই বাটপার। এইটা যে যত তাড়াতাড়ি বুঝবেন তার তত মঙ্গল। জি, কথাটা আজকে লেখা রাখেন ভাইজান। যাই হোক, ধন্যবাদ, পর্ব দিয়ে শেষ করে দিব।
প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি ডেস্টিনিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করতেছেন। ইন্টারনালি অনেক কাজে আগাই গেছে এবং আরও অনেকগুলো কাজ অন দ্য প্রসেসিং। এই জন্য আপনাকে ধন্যবাদ জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে লাল সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আপনি বিন্দুমাত্র চিন্তা করেন না, আপনি নির্দ্বিধায় ডেস্টিনির ইতিবাচক কাজগুলা আগাই নেওয়ার জন্য আপনি আগাই যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী বাটপারে বুঝে ফেলছে, অতএব আপনি দৃপ্ত পদে আগাইয়া যান, আমরা আপনার সাথে আছি। আর ওই যে দুই সেক্টর যে বাটপার চিপাচাপা দিয়া উল্টাপাল্টা করতেছে বা আপনারা উল্টাপাল্টা গালাগালি করতেছে যেগুলা, ওগুলার সাইজ করার লেগে আমরাই যথেষ্ট। আপনি টেনশন নেন, আপনি আগে যান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন মুরব্বী, একজন প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আর আরেকজন হচ্ছেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। এই দুইজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে, সেই তলবি সভার ক্ষেত্রে ওনাদের দুইজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের প্রতি, বিশেষ করে আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে প্রবাসে থাকা সত্ত্বেও আপনারা যেভাবে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আজকে এতদূর নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের তিনজনের শক্ত ভূমিকা না থাকলে এই বাটপার অনেক আগেই ডেস্টিনিকে বিলুপ্ত করায় দিত। তো আপনাদের এই যুগোপযোগী এবং ইতিবাচক ভূমিকার জন্য আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বোর্ডের যে সকল ডাইরেক্টর যারা প্রকৃত অর্থে ডেস্টিনি চালুর জন্য শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর যেই 2-4টা বাটপার চিপাচাপা দিয়ে এখনো বাটপারের দালালি করতেছে, স্বাক্ষর জালিয়ে এত করে উষ্টা খাইছে, আরো খাইবো, এগুলার জন্য কোনো ধন্যবাদ নাই। ওদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল COO, অনারেবল চিফ কোঅর্ডিনেটর এবং আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন। আপনার প্রতি গত 1 বছরে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে আপনি যে পর্যায়ে নিয়ে এসেছেন, এই ক্ষেত্রে আপনার এই অবদানের জন্য আপনার প্রতিও কমরেড লাল সালাম এবং আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্নভাবে ক্যামেরার পেছন থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের PhD ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের যারা দায়িত্বশীল আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের PhD ফোরামের সভাপতি আমিন ভাই, আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, হিরো ভাই আছেন, এমদাদ ভাই আছেন, সাইদ ভাই আছেন, আসাদ ভাই সহ আরও যারা আছেন। এর বাইরে আমাদের যারা লাইভ প্রোগ্রামে এই মুহূর্তে সরব, বিশেষ করে আমাদের এমদাদ ভাই হক কথা নিয়ে কাজ করতেছেন, ওনারে ধন্যবাদ। মনির ভাই স্বপ্নময় ডেস্টিনি নিয়ে কাজ শুরু করছেন, ওনারে ধন্যবাদ। ময়মনসিংহের কিরণ ভাই কিরণের ডেস্টিনি নিয়ে কাজ শুরু করছেন, ওনারে ধন্যবাদ। দুবাই থেকে ইকবাল ভাই ওনার অ্যাক্টিভিজম চালায় যেতেছেন, ওনারে ধন্যবাদ। আমাদের হজরত আলী কেরানীগঞ্জ থেকে হজরত আলী ভাই ওনার অ্যাক্টিভিজম চালাইতেছেন, ধন্যবাদ। হিরো ভাই চমৎকারভাবে লেখালেখি করতেছেন। এর বাইরে আমাদের আরও যারা লেখালেখি করতেছেন, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এখন হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি, আমাদের 3জন ফাউন্ডার ডিরেক্টর যারা প্রবাসে আছেন, আপনাদের প্রতি, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা ডাইরেক্টর ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছেন, আপনাদের প্রতি, এবং আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাদের প্রতি আমাদের জোরালো দাবি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালুর প্রজ্ঞাপন চালু করতে হবে এবং প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে আমাদের NFC কার্ড সহ আমাদের 10 পয়েন্টের প্রোডাক্ট সহ সার্বিক কার্যক্রম দ্রুততম সময়ে করার জন্য অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবসায়িক প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। এটা এখন আমাদের বিনিয়োগকারীদের জোরালো দাবি। আশা করি এটা দ্রুততম সময়ে আপনারা বিবেচনা করবেন। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, ভাইজান, আমরা আমাদের সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। তো এখানে এসে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়ার মতো। অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম কিভাবে খেলে দেখেন, ধরেন 5 ম্যাচের একটা সিরিজ অস্ট্রেলিয়া খেলতেছে, প্রথম 4টা সিরিজ 4টা ওয়ানডেতে জিতা গেলেও
পঞ্চম ওয়ানডেটা তারা আরো সিরিয়াসলি খেলে, মনে হয় যে পঞ্চম ওয়ানডে না জিতলে এরা সিরিজ হেরে যাবে, অথচ 4 ম্যাচ জিতে কিন্তু সিরিজ অলরেডি জিতে গেছে, তারপরেও পঞ্চম ম্যাচটা তারা আরো সিরিয়াসলি খেলে। দ্যাট ইজ প্রফেশনালিজম। তো আমরা আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। এখন আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না, বরং এখন আমাদের আরো ডেসপারেট ওয়েতে, ওই যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মতো আরো প্রফেশনাল ওয়েতে আমাদের খেলতে হবে এবং আমাদের এই আন্দোলন আরো বেগবান করতে হবে। বাটপারের এই অন্যায়, বাটপারের এই প্রহসন, এইসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এখন আরো জোরালো করতে হবে, আমাদের আন্দোলন আরো জোরালো করতে হবে। আর মনে রাখবেন, ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন এই পৃথিবীর কারো হাতে নাই, ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন মাওলার হাতে। সো ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর এই যে আমরা যারা ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রাম চালায় যেতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।